ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যে রায় হলো, সেই রায় নিয়ে আন্তর্জাতিক মহলে আমরা বেশ কিছু প্রতিক্রিয়া লক্ষ্য করেছি। আমি যদি উল্লেখযোগ্য প্রতিক্রিয়ার কথা বলি, সেটি হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর OHCHR, তারা একটি মন্তব্য করেছেন এবং তাদের অবস্থান একদম পুনর্ব্যক্ত করেছেন, অবস্থান স্পষ্ট করেছেন। তারা বলেছেন সব পরিস্থিতিতেই তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান গ্রহণ করেছেন। তারা বলছেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের বিচার তাদের অনুপস্থিতিতে হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ কারণে বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। এখন আপনি কি মনে করেন যে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা সম্ভব হয়নি এই বিচার প্রক্রিয়ায়? দেখুন, ডিফেন্সের একটা প্রশ্ন তো এখানে বরাবরই উঠেছে যে ডিফেন্স ঠিকমতো তাদের রোল প্লে করতে পারলো কিনা। সেটা যে আন্তর্জাতিক মহলে কেবল আলোচনা হচ্ছে তা কিন্তু না, এটা বাংলাদেশের দেশীয় পর্যায়ে আমরা দেখছি যে ডিফেন্স এত কম সময় পেয়েছে, কম সময়ের ভেতরে তারা জেরা করার জন্য যেটুকু প্রস্তুতি আসলে নিতে হয়, ডিফেন্সের তরফ থেকে তো একটা বড় ভূমিকাটা থাকে হচ্ছে জেরা করে যে বক্তব্যটা অভিযোগটা আসে সেটাকে ডিসক্রেডিট করার জন্য চেষ্টা করা। সেটা সাফিসিয়েন্টলি চেষ্টা করা হয়নি, সে ধরনের একটা আলাপ কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং সময়টা খুবই কম ছিল প্রিপারেশনের জন্য। এবং অতিরিক্ত যে কত সময় দেয়া হয় এই ধরনের, এটা ধরাবাঁধা কোনো ব্যাপার নেই, ধরাবাঁধা কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা কেসের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি লয়ার অ্যাসেস করবেন যে তিনি আসলে কতটুকু সময় নেবেন। তিনি যদি দায়সারা গোচরের করতে চান তাহলে তো খুব কম সময়ে শেষ করা যায়। আর যদি তিনি আসলে ইন ডিটেইলে প্রত্যেকটা বক্তব্যকে ডিসক্রেডিট করার জন্য কোনো না কোনোভাবে সেটাকে সময় নিয়েই তাকে আসলে করতে হবে, যেহেতু বিষয়গুলো তো অনেক অনেক বড় এবং জটিল। অনেকগুলো বিষয় এখন পার্টিকুলার 3 কাউন্টসের জন্য ফাঁসির সাজা দেওয়া হয়েছে। এই বিষয়গুলোকে নিয়ে আর একটু ডিটেইলে কাজ করা গেলে হয়তো উনি আরও অন্য বিষয় হাজির করতে পারতেন। একটা ইস্যু এখানে একটু বলে নেওয়া ভালো, যেমন দেখবেন যে ডিফেন্সের তরফ থেকে বলা হয়েছে মূল এভিডেন্স এখানে কি এভিডেন্সের উপরে রিলাই করা হয়েছে। এভিডেন্সটা দেখবেন যে কতগুলো অডিও কনভারসেশনকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কনভারসেশন বলুন, কিংবা প্রধানমন্ত্রীর তৎকালীন ঢাকা নর্থের মেয়রের সাথে কথাবার্তা বলুন, তাপসের সাথে কথাবার্তা বলুন। তো সেগুলোতে যেই এভিডেন্সগুলো এসছে, সেই এভিডেন্সগুলো ওনারা পেয়েছেন কোথা থেকে? সোর্স অফ এভিডেন্সটা আসলে একটা বড় রকমের জায়গা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এনটিএমসির এভিডেন্স এগুলো সব কটাই। এনটিএমসি নিজেই তো একটা অবৈধ প্রতিষ্ঠান। এনটিএমসির এভিডেন্সটাকে আপনি ব্যবহার করলেন, তারপরে সেই এনটিএমসির এভিডেন্সটাকে যেটা রায়ের পড়ার সময় যেটুকু শুনছিলাম যে এটাকে বিবিসি, আল জাজিরাও তাদের রিপোর্টে প্রকাশ করেছে এবং তারা এটাকে ফরেনসিক করে পেয়েছে যে এটা সঠিক। এবং আমরা এটাও শুনেছি যে সিঙ্গাপুরে একটা ল্যাবে পাঠিয়ে ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই অডিও ফাইলগুলোকে কিন্তু টেস্ট করা হয়েছে এবং বলা হয়েছে যে এগুলো সবই সঠিক। এসেছে যেটা এআই দিয়ে করা হয়েছে, এমন কিছু এটা ডিফেন্স থেকেই আসলে অভিযোগটা করা হয়েছে যে এইগুলো কোনোটাই সত্যি নয়, এটা এআই দিয়ে করা হয়েছে। এখন কাস্টোডি অফ এভিডেন্স বলে একটা কথা আছে। কাস্টোডি অফ এভিডেন্সটা ছিল হচ্ছে প্রসিকিউশন টিমের কাছে। প্রসিকিউশন টিমের কাছে থাকা এভিডেন্সটা যতই জেনুইন হোক না কেন, ডিফেন্স থেকে যখনই প্রশ্ন তুলবে এইটার সঠিকতা নিয়ে, তখন হচ্ছে ট্রাইব্যুনালেরই উচিত ছিল এটাকে ইন্ডিপেন্ডেন্ট আর একটা ফরেনসিক টেস্ট করানো। সেটা কিন্তু এখানে হয়নি। যেগুলো আজকে না উঠলেও অদূর ভবিষ্যতে অ্যাপিলেট ফোরামে গিয়ে কিন্তু এই প্রশ্নগুলো উঠবে যে এই এভিডেন্সগুলোকে আদালতের সামনে ডিফেন্সের অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃতীয় কোনো পক্ষ দিয়ে সেটাকে টেস্ট ক্রস চেক করানো হয়েছিল কিনা, ফরেনসিক টেস্ট, সেটা কিন্তু এখানে আমরা হওয়ার কোনো লক্ষণ দেখছি না। ফলে প্রসিডিউরাল জায়গায় একটা শুরু থেকেই ঘাপলা আছে। ঘাপলা বলছি এই কারণে, আপনি আইসিটি আইনটা 1973 সনের আইন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন। এই আইনে দেখবেন যে বাংলাদেশে যে সমস্ত ফৌজদারি মামলা পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত আইনগুলো আমরা ব্যবহার করি, যেমন ধরেন ফৌজদারি কার্যবিধি আইন, অর্থাৎ প্রসিডিউরাল জায়গাটা, কোর্ট কীভাবে বসবে, একটা সাক্ষীকে কীভাবে কী করবে, তদন্ত কী হবে, তার সবটাই কিন্তু বলা থাকে ফৌজদারি আইনের এই আইনটির মধ্যে। আরেকটি আইন আছে হচ্ছে আপনার এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইন। এই সাক্ষ্য আইনের মাধ্যমে আপনার পুরো ট্রায়ালটা পরিচালিত হয় এবং কোন সাক্ষী কী বলছে, কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না, তার সবটাই নির্ধারণ করা হচ্ছে এই সাক্ষ্য আইন। আইসিটি আইন পরিষ্কার করে বলে দিচ্ছে যে আপনার এই ফৌজদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইন দুটোর একটাও আসলে প্রযোজ্য হবে না। ট্রাইব্যুনাল নিজেদের মতো করে, প্রসিকিউশন টিম নিজেদের মতো করে হচ্ছে প্রসিডিওর তৈরি করতে পারবে এবং
রুলস অফ এভিডেন্স যেটা, এভিডেন্সেরটাও নিজেরা নিজেদের মতো করে তৈরি করতে পারবে। কি সেটা জি। ওনারা কোনটা তৈরি করেছেন? মানা ভাই কি শুনেছেন কোনো কিছু যে কোন পদ্ধতিতে ট্রায়ালটা হয়েছে? প্রসিডিওরের ব্যাপারে আপনি কিছু জানেন? মানে এটা তো ওপেন ট্রায়াল হয়েছে, ওপেন রাখা হয়নি, নিজেদের মতো ট্রায়ালটা করে তো তারা- ওপেন, জি। ইভেন টিভিতেও দেখানো হয়েছে। তাহলে ওপেন ট্রায়াল, কিন্তু আমরা প্রসিডিওর কি ফলো করেছে আমি প্রফেশনাল হিসেবেও জানি না, আপনি একজন রাজনীতিবিদ হয়েও আপনারও কিন্তু আইডিয়া নাই যে ওনারা কোন পদ্ধতি ফলো করেছেন। তাহলে এইটাই হচ্ছে ওই আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে প্রশ্ন তুলছে যে আপনারা আসলে কোন পদ্ধতি অনুসরণ করেছেন। ক্লিয়ারলি হচ্ছে আপনার প্রসিডিওর সিআরপিসি ফলো করতে হবে না বলে দিচ্ছে আইন। আর আপনি রোম ইনস্টিটিউটের অনেক কিছু এখানে নিয়ে আসছেন, আইসিসির অনেকগুলো রুলকেই নিয়ে আসছেন। কথাটা কেন উঠছে? দেখবেন আপনার সাক্ষীকে, রাজসাক্ষী যাকে বানানো হলো তাকেও 5 বছরের সাজা দেওয়া হয়েছে। এটা নিয়ে কিন্তু আমাদের দেশীয় পর্যায়ে আইনজীবীরাই নানানভাবে প্রশ্ন তুলছেন। আপনি সাক্ষীকে তো শাস্তি দিতে পারবেন না। যখন অ্যাপ্রুভার হয়ে যায় আমাদের ফৌজদারি আইন অনুযায়ী, তাকে আপনি ক্ষমা ঘোষণা করেই বলছেন যে আপনি যদি আমাদেরকে সাক্ষ্য দেন তাহলে আপনার প্রতি আর কোনো ধরনের সাজা প্রয়োগ করা হবে না আমাদের প্রচলিত আইন অনুযায়ী। তাকে যখন আপনি আবার শাস্তি দিচ্ছেন তাহলে বুঝতে হবে যে আপনি আসলে এখানে বাংলাদেশি আইন প্রয়োগ করছেন না, অর্থাৎ হাফ প্রয়োগ করলেন দেশীয় আইন, হাফ প্রয়োগ করলেন হচ্ছে বিদেশীয় আইন। এটাতে অ্যাপিলে তো 2 মিনিটও টিকতে পারবে না। আপনি ডিফেন্সে কোনো ধরনের ত্রুটি দেখেন কিনা, যে ডিফেন্স আসলে তাদেরকে সাপোর্ট করার জন্য যে যুক্তিগুলো তুলে ধরা দরকার ছিল সেটি সময় পেয়েছে কিনা এবং আসলে কতটা ফেয়ার ছিল? সেটা এই কথাটাই আমি আসলে শুরু থেকে ইন্ডিকেট করার চেষ্টা করছি যে ডিফেন্সটা স্টেট থেকে দেওয়া হলো, ডিফেন্সের আসলে যে ক্যারেক্টারটা আমরা সচরাচর দেখি এবারেও তার ব্যত্যয় ঘটেনি। ডিফেন্সের ক্যারেক্টার যেরকম হওয়ার আইডিয়ালি আমরা চিন্তা করি যে সে আসলে খুব মানে শক্তভাবে ফাইট দেবে তার একিউজডের পক্ষে, এখানে তো মোরাল জায়গাতেও কিছুটা অব্লিগেশন কাজ করে। বাংলাদেশে এরকম লোক খুঁজে পাওয়া এই মুহূর্তে মুশকিল হবে যে আসলে এরকমের একটি গণহত্যা চালানোর পর, মাস মার্ডার হওয়ার পর, এতগুলো শিক্ষার্থী সাধারণ মানুষের জীবন কেড়ে নেওয়ার পর তাকে কেউ ফাইট দেবে, এটা হচ্ছে আপনার সেন্টিমেন্টের জায়গা। কিন্তু আপনি যখন কোর্টে ফাইট দিচ্ছেন, কোর্টটা প্রাতিষ্ঠানিক জায়গায়, সেখানে কিন্তু আপনাকে সর্বতোভাবেই প্রসিডিউরাল জায়গাটায় স্ট্যান্ডার্ড যেটা বলে, ওই যে স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন উঠছে সেটা কিন্তু বজায় রাখতেই হবে। ধন্যবাদ।